নমস্কার। খবরদার কথা নয়, আমরা আমবাসায় চলে এসেছি। বড় মিছিল হলো, প্রচন্ড পরিশ্রম করছেন রাজ্যের যুব নেতা শ্রী কুমুদ দেববর্মা আমার ডান দিকে দাঁড়িয়েছেন। আমরা সরাসরি ওনাকে দুটো প্রশ্ন করতে চাই। নির্বাচন আসন্ন, পূর্ব আসনে এই মুহূর্তে যে পরিস্থিতি, আজকে যে বড় মিছিল করলেন, তাতে কতটা আত্মবিশ্বাস এই সিট জেতা সম্পর্কে আপনি কি ধারণা পোষণ করেন? প্রথম থেকে রাজ্যের মানুষ 2018 পর থেকে যখন বিজেপি এবং আইপিএফ জোট সরকারকে দেখেছে, গত 5 এবং 6 বছরের অভিজ্ঞতায় 2023 নির্বাচনের পূর্বেই রাজ্যের মানুষ প্রস্তুত ছিল বিজেপিকে জলাঞ্জলি দেওয়া। কিন্তু তীব্রতা, বিশ্বাসঘাতকতার কারণে, ইমোশনাল ব্ল্যাকমেইল, রাজনৈতিক প্রোপাগান্ডার কারণে, ভোট বিভাজনের ফলে 2023 নির্বাচনের পূর্বে যেখানে 20টা এসপি আসন বাদেও 42টা আসনে তারা যখন প্রার্থী ঘোষণা করলো, ওই ভোট বিভাজনের সুযোগেই মাত্র 40% ভোট নিয়ে বিজেপি ক্ষমতায়। তার মানে 2023 সালে কিন্তু বিজেপিকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার জন্য রাজ্যের মানুষ প্রস্তুত ছিল। এইবার যে বিষয়টা আপনি করছেন, যে প্রশ্নটা আপনি এখন করছেন, শুধু ত্রিপুরাতে নয়, সারা রাজ্যে দেশব্যাপী ইন্ডিয়া ব্লক মানুষ প্রস্তুত হচ্ছে বিজেপিকে দেশ থেকে বিদায় করে দেওয়া। 2014 সালে এই বিজেপি যুব সমাজকে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি চাকরি দেবে বলে, প্রত্যেক জনগণের ব্যাংকের খাতায় 15 লক্ষ টাকা করে দেবে। আজকে প্রায় 10 বছরের অভিজ্ঞতায় রাজ্যের মানুষ, দেশের মানুষ উপলব্ধি করতে পেরেছে বিজেপি মানুষকে মিথ্যা কথা বলেছে, বিজেপি মানুষকে ঠকিয়েছে, জুমলাবাজি করেছে। স্বাভাবিকভাবে জুমলাবাজি করে আপনি আর বেশি দীর্ঘদিন থাকতে পারবেন না, তাও জানে। এই জন্যই তারা এখন অগ্রতান্ত্রিক উপায়ে কিভাবে ভোটটাকে অপহচনে পরিণত করা যায় তার একটা চেষ্টা চলছে। আপনারা লক্ষ্য করেছেন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে নিয়েছে, আপনার কেজরিওয়ালকে গ্রেপ্তার করে নিয়েছে। তার অর্থ কি দাঁড়ায়? দেশে গণতন্ত্র নেই। আজকে আপনাদের মিডিয়া আক্রান্ত, জনসাধারণ আক্রান্ত, প্রত্যেকটা রাজনৈতিক দল ছোট থেকে বড় আক্রান্ত। এইভাবে দেশ চলতে পারে না। গণতন্ত্রকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে বিজেপি। এই জন্য মানুষ এখন ঘরে ঘরে প্রতিশ্রুতিবদ্ধ যে বিজেপিকে যে কোনো উপায়ে দেশ থেকে তাড়িয়ে দেবে। এই মুহূর্তে এডিসি, যেটা এই আসনে, পূর্ব আসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, উপজাতি স্বশাসিত এলাকাটাই তো প্রায় পুরোটাই এটার ভেতরে। এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, বিরোধী দল হিসেবে সর্বশেষ বিধানসভায় নির্বাচিত স্বীকৃতরা এখন সরকারে চলে গিয়েছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই রাজ্যের উপজাতিরা কতটা সন্তুষ্ট বা কতটা অসন্তুষ্ট, এই নির্বাচনে কি তার কোনো প্রভাব পড়বে? না, নিশ্চিতভাবে আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে আমি বলতে চাইব, রাজ্যের মানুষ প্রথম থেকে বিজেপির প্রতি অসন্তুষ্ট, এবং এই অসন্তুষ্ট জেনেই তারা বিশ্বাসঘাতকতার একটা রাস্তা বেছে নিতে হয়েছে। নাইলে পরে তারা 2023 বিধানসভা নির্বাচনের পূর্বেই বিজেপি এবং তীব্রতা আঘাত থাকা সত্ত্বেও তারা প্রকাশ্যে সেটা স্বীকার করতে সাহস পায়নি। কেননা বিজেপির সাথে যদি তখন প্রকাশ্যভাবে স্বীকার করত, বিজেপি এবং তীব্রতাকে মানুষ ভোট দেয় না, তার মানে বিজেপি এবং তীব্রতা ফেল হয়ে যেত। কংগ্রেস এবং বামফ্রন্টের সরকার নিশ্চিতভাবে 2023 প্রতিষ্ঠা পেত। আজকে আমরাই সরকারে থাকতাম। আজকে এমন একটা পরিস্থিতি বিজেপির, কি ভাবতে দেখুন তো। এই পূর্ব আসনের কথা আমি আপনাকে বলছি, যিনি এই পূর্ব আসনে প্রার্থী ছিলেন এবং 5 বছর এমপি ছিলেন, শ্রদ্ধেয় রেবতী ত্রিপুরা, উনি কি ব্যর্থ? কোন কারণে, কি কারণে রেবতী ত্রিপুরাকে এই লোকসভা আসনে আবার প্রার্থী দাঁড় করাতে তারা ভয় পেয়েছে? মানে বিজেপিও ভয় পেয়েছে ভিতর যে এবার অন্যরকম বোধ হতে যাচ্ছে। এবং আমি তো মনে করি নিশ্চিতভাবে এই 2024 যে লোকসভা নির্বাচন ত্রিপুরার ইতিহাসে আরেকটা
আমি বলবো দারুণ একটা সুযোগ এসছে বিজেপিকে এবং তিপ্রামথার বিশ্বাসঘাতকতাকে। মানুষ এবার জবাব দেবে, এই দৃঢ় বিশ্বাস আমরা করছি। যে আপনি বলছেন বিরোধী দল, তারা সংখ্যায় কোনোদিন বিরোধী দল ছিল না, শুধুমাত্র পরিসংখ্যানগতভাবে 13 জন এমএলএ ছিলেন বলেই তারা বিরোধী দলের তকমা পেয়েছে। কিন্তু বিরোধী দলের ভূমিকা তারা পালন করেছে কি? করেনি। এবং বুথের বিচারে তিপ্রামথা মাত্র 20% বুথ পেয়ে তারা বিরোধী আসনে বুথ বিভাজনের সুযোগ নিয়ে মানুষকে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে তারা বিজেপিকে সাহায্য করেছে। রাজ্যের মানুষ একটা প্রশ্ন করছে, যেখানে রাজ্যের মানুষ চেয়েছিল বিজেপিকে হটিয়ে দেওয়ার জন্য, আপনি কেন তিপ্রামথা তাদেরকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য মানুষকে মিথ্যে কথা বলেছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে? গ্রেটার ত্রিপুরাল্যান্ড তো হয়নি। এবং আপনি বলেছিলেন তিপ্রামথার সুপ্রিমো যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের রিটার্ন প্রতিশ্রুতি ছাড়া আমি কোনো দলে যাব না, কিন্তু প্রমাণিত হয়েছে এগ্রিমেন্টের নামে তারা আবার ভুল প্রচার করছে, মিথ্যে প্রচার করছে, বিভ্রান্ত করছে কি গ্রেটার ত্রিপুরাল্যান্ড পেয়ে গেছে। আপনারা বলুন তো, এই এগ্রিমেন্টের মধ্যে কি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কোনো লেখা আছে কি? নেই। আবারও তার মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই যে এগ্রিমেন্টের নাট্যমঞ্চ আবার মঞ্চস্থ হচ্ছে। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি রাজ্যের মানুষ অভিজ্ঞতার ভিত্তিতে এই 6 বছরে এবং দেশের মানুষ এই 10 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে বিজেপিকে পরাস্ত করবে, এটা আমরা দৃঢ় বিশ্বাস করছি। সর্বশেষ প্রশ্ন, 2019 সালে বিরোধী প্রার্থী যিনি ছিলেন কংগ্রেসের হয়ে একই পরিবার থেকে, এবার সরকারি দলের প্রার্থী অন্য নামে অন্য একজন, এটা কি এই পূর্ব আসনে কোনো বিশেষ প্রভাব ফেলছে? না, ওনার রাজনৈতিক যে প্ল্যাটফর্ম সেটাকে আগে দেখুন। 2019 সালে যখন তিপ্রামথার সুপ্রিমো মাননীয় তিনি কংগ্রেসে ছিলেন, সিএ যখন বিল উত্থাপন করা হয়, তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছিলেন, তিনি তখন কি বলেছিলেন? সিএ এর বিরুদ্ধে আমি লড়াই করব, তিপ্রাসাকে থাঞ্জা করব। আমরা দেখেছি গত 11 তারিখ যখন সিএ কে লাগু করা হলো, সারা দেশব্যাপী যখন এটা লাগু করা হলো, তিপ্রামথার সুপ্রিমো একটা টু কথা বলেনি, একটা টু শব্দ করিনি যে এই সিএ কে লাগু করতে পারবে না আমাদের রাজ্যে এবং আমাদের দেশে। তার মানে কি? তাহলে তখন তিনি মিথ্যে কথা বলেছেন, নয়তো আজকে মিথ্যে কথা বলছেন, কোনটা ঠিক? রাজ্যের মানুষ এখন প্রশ্ন করছে, শ্রদ্ধেয় প্রদ্যুৎ কিশোর দেববর্মা তাহলে তখন মিথ্যে কথা বলেছিলেন রাজ্যের মানুষের সামনে? মানুষ এই অভিজ্ঞতার ভিত্তিতে এখন বিচার করছে যে বামফ্রন্টই ভালো ছিল। বামফ্রন্টের সময়ে মানুষের কথা বলার অধিকার ছিল, বামফ্রন্টের সময়ে যুবকদের চাকরি পাওয়ার অধিকার ছিল, কর্মসংস্থান পাওয়ার অধিকার ছিল। সমস্ত ছোট ছোট রাজনৈতিক দল তার দলের প্রচার সভা সমিতি করার অধিকার ছিল। আমরা 2018 পর থেকে আমরা দেখেছি সিপিএম এর পার্টি অফিস, কংগ্রেসের পার্টি অফিস, এমনকি তখন আইপিএফ এর পার্টি অফিস, জোট সরকার থাকা সত্ত্বেও তিপ্রামথার বহু কর্মী বিজেপির দ্বারা আক্রান্ত হয়েছেন, তিপ্রামথার বহু কর্মী জেলে গেছেন, তিপ্রামথার বহু কর্মী এখনো কেসে দৌড়চ্ছেন, আদালতে দৌড়চ্ছেন। আর তিপ্রামথার সুপ্রিমো শুধুমাত্র তার পারিবারিক স্বার্থে, শুধুমাত্র আমি তো এখানে অন ক্যামেরা বলছি, শুধুমাত্র তার পারিবারিক স্বার্থে আজকে দফার নামে দফাকে বেঁচে দিল বিজেপির কাছে। প্রমাণিত আজকে মানুষ এই নিয়ে কথা বলছে, কিভাবে বুথ দেব তাকে? মানুষ তো তাকে চেনে না। পূর্ব আসনে যিনি প্রার্থী, আমি তো একজন নারীকে সম্মান করি, কিন্তু বাস্তবিক অর্থে প্রদ্যুৎ কিশোর মানিক্য উনি কি কথা বলতেন? উনি বলতেন যে উমা বদলকে আমি শ্রদ্ধা করি, উমেন্স অর্গানাইজেশন সবসময় আমার পাশে ছিল এবং থাকবে। তাহলে এই রাজ্যের বোমা বদলের মধ্যে একজনও কি উপযুক্ত ছিল না যে পূর্ব আসনে যাকে দাঁড় করিয়ে লোকসভায় পাঠাতে পারবে? তাহলে ওনার কথা শুধুমাত্র কথার কথা, মানুষকে শুধুমাত্র আবেগ তাড়িত করে ভোট পাওয়ার জন্য কথার কথা। আজকে রাজ্যের জনগণ, রাজ্যের মানুষ প্রশ্ন করছে, যিনি কাপড় কথা বলতে পারেন না, তিনি কি করে রাজ্যের যারা আদিবাসী তাদের কথা বুঝতে পারবে? যিনি কাপড় কথাই বলতে পারেন না, তিনি এখানকার মানুষের ভাষা, মানুষের চাহিদা, মানুষের আকাঙ্ক্ষা কিভাবে উপলব্ধি করতে পারবে? ওনাকে তারা কি সম্ভব হবে? মানুষ এখন প্রশ্ন করছে। তাই জন্যই যে দুধ খাইতে জানে না, চাকরি বানাইতে জানে না, বড় কথা বলতে জানেন না,
ওনাকে আমরা কেন ভোট দান করবো? এই কথা মানুষ কিন্তু বলছে, এটা আমাদের কথা না। তিপ্রামথার বহু নেতা কর্মী এই কথাই বলছে যে বোমা বদলের একজনকেও তো দাঁড় করিয়ে দিতে পারতো, হয়তো বা রেবতী ত্রিপুরাকেও তো দাঁড় করিয়ে দিতে পারতো। আজকে আরেকটা প্রশ্ন, মানে দারুণ একটা বিগ কোয়েশ্চেন, তিপ্রামথা জুট কথা বলে। ইতিহাসের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম যে কোনো আঞ্চলিক রাজনৈতিক দল নিজের সিম্বলকে হারিয়ে ফেলে বলছে আমরা জোটে আছি। আপনার আনারস সিগন্যাল কোথায়? আপনি তো এখন বিজেপি, মানুষকে আবার ঠকাচ্ছেন কেন? তার মানে মানুষের আবেগকে জয়ী করার জন্য আবার মিথ্যের আশ্রয়, আবার বিভ্রান্তকর কথা উনি বলছেন যে আমরা জোট করছি, মথার প্রার্থী আমরা দিয়েছি। মথার যদি প্রার্থী হয়, কেন মথার সিম্বলে আপনি দাঁড়াতে সাহস করলেন না? পরাজয়ের ভয়। মানুষ জেনে গেছে বাস্তবতা কি।